আপনি রাজনীতি করেন আর যাই করেন, আপনার অপরাধগুলোর শাস্তি নিয়ে তারপর আপনাকে আসতে হবে। আপনি অপরাধ করবেন, আপনাকে শাস্তি দেওয়া হবে না, তাহলে তো অপরাধ আবার করবেন, তার মানে আপনি আমাদেরকে দুর্বল ভাববেন। দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। 90% সাধারণ লোক, 90% সাধারণ না খাওয়া লোকগুলো আজকেও 24-এ যারা শহীদ হয়েছে তাদের 95% যারা শহীদ হয়েছে দেখেন খুবই সাধারণ পরিবারের লোক তারা। আর আজকে যারা ক্ষমতায় আছেন উপদেষ্টা, তারা 99% আপার ক্লাসের লোক। একটা খুনি, একটা ফাঁসির আসামি, আত্মস্বীকৃত খুনি, তাকে আপনি কিভাবে নিয়ে আসতে পারেন? এটাকে সেনাবাহিনী কখনো বলছে যে এটা একটা রেভলিউশন ছিল, আমরা সেনাবাহিনী আমরা কম্বাইন এই 24-এর মতো রেভলিউশন করে শেখ মুজিবের সমস্ত পরিবারকে আমরা হত্যা করেছি, যদি এটা করে থাকেন তাহলে ঠিক আছে। জুলাই রেভলিউশনের দায় আমাদের সকলের, কিন্তু সরকার এটাকে ভেরি পার্টলি নিয়েছেন। এই দায়িত্বটা সকল মানুষের উপরে দেওয়া উচিত, মানুষের হৃদয় স্থাপন করে দেওয়া উচিত যে একটা স্বৈরাচার সরকার, একটা ফ্যাসিস্ট সরকার মানুষকে বিভিন্ন গোম টোম করে তাদের ভোটাধিকার থেকে তাদেরকে বিচ্যুত করে একটা সরকারি পরিচালনা করেছিল, যেটা একটা কলোনিয়াল রাষ্ট্রের, একটা পরাধীন রাষ্ট্রের চেয়ে বেশি। জনগণ একত্রিত হইয়া, ছাত্র জনতা একত্রিত হয়ে তাদেরকে বিদায় দিচ্ছে, দেশ তারা পালিয়ে গেছে। এইটা জনগণের মাধ্যমে। কিন্তু এটা যখনই করতে চান তখন আপনাকে কিছু জিনিস পুঙ্খানুপুঙ্খ দেখতে হবে। একটা হলো যে ওই সময়ের সাধারণ মানুষের অবস্থানটা কি ছিল, তারা কতটুকু খেতে পারতো, কতটুকু নিরাপত্তাহীনতায় ভুগতো, সেগুলো আপনাদেরকে দূর করতে হবে। তবে এটা যে সাধারণ সকল মানুষের দায়িত্ব, সেখানে কিন্তু আমি একটা দায়িত্ব পালন করেছি। আমি একমাত্র ব্যক্তি, আমি একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছি যে এই যে সব জায়গায় নির্মমভাবে হত্যা করা হয়েছে আমাদের ছাত্র জনতাদেরকে, সেখানে 8টা জায়গাকে আইডেন্টিফাই করে মনুমেন্ট সৃষ্টি করার জন্য রিট করেছি, সরকারের কাছে নির্দেশনা দেওয়া হয়েছে। দ্বিতীয়টা বলা হয়েছে যে যারা আহত হয়েছে, কারণ কিছু হলে আমাদের সর্দি লাগলে আমরা বিদেশ চলে যাই, সেখানে যারা দেশের জন্য জীবন দিল, আহত হলো, কেন তারা চিকিৎসা পাবে না? আপনারা সবাই সাক্ষী, চিটাগাংয়ে একটা ছেলে 1 মাস 40 দিন পরে মারা গেছে। ছেলেটারা যদি সুষ্ঠু চিকিৎসা দিতাম হয়তো তার মার বুক খালি হতো না, আমরা আমাদের একটা ভাইকে পেতাম, কিন্তু আমরা কিন্তু চিকিৎসা দেইনি। এরকম অনেকেই কিন্তু কাতাচ্ছে। কিন্তু এখন যদি তাদেরকে নিয়েই সে জনগণের সিম্পেটি, এটা কিন্তু সিম্পিতে হবে না, আপনারা কিন্তু ভিলেন হবেন। এইরকম কিছু অ্যাক্টিং কিন্তু আমাদের সামনে করা হয়েছে, যে কারণে আমি রিটটা দায়ের করেছি, সেখানে আমি পেপার কাটিং দিয়েছি। তো দায়বদ্ধতা আমাদের সকলের, কিন্তু আমরা যদি দায়বদ্ধতা না নেই তাহলে বারবার ফ্যাসিস্ট সৃষ্টি হবে। আমাদের ভাইদের আমাদের জীবন দিতে হবে, আমাদের সন্তানদের জীবন দিতে হবে, আমাদের উন্নয়ন থেমে যাবে। এই জন্য আমাদের এই দায়বদ্ধতা নিতে হবে। এখন সেকেন্ড কোশ্চেন বলছেন আওয়ামী লীগের কথা, যে আওয়ামী লীগ রাজনীতি করবে, তাদেরকে নেতা পরিবর্তন করে আসবে। এটা আমি জনাব হাসিবুর রহমান সাহেবের সাথে একমত। আপনি রাজনীতি করেন আর যাই করেন, আপনার অপরাধগুলোর শাস্তি নিয়ে তারপর আপনাকে আসতে হবে। আপনি অপরাধ করবেন, আপনাকে শাস্তি দেওয়া হবে না, তাহলে তো অপরাধ আবার করবেন, তার মানে আপনি আমাদেরকে দুর্বল ভাববেন। দুর্বল ভাবার কোনো সুযোগ দেয়, যেই অপরাধ করুক না কেন, আমি করলে আমাকে শাস্তি সবার আগে দেন, আমি আপনাদেরকে বলছি। কারণ আমি রাজনীতি করলে, একটা রাজনীতিবিদের সম্পদ হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। যদি কেউ রাজনীতি করে তার কিছু নাই, সততার সহিত দেশটাকে সার্ভ করতে হবে। আপনাকে ভাবতে হবে যে ছেলেটা শহীদ 71 সালে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো, তারও কিন্তু বাবা ছিল, মা ছিল, তারও কিন্তু প্রেমিক ছিল। সে প্রেমিকের এই জন্য ওই ঘাটটা কিন্তু হৃদয়ে লাগে, আমার দেখতে সাজ যদি জাগে বাংলার মুখ তুমি গেছে। সে যেহেতু জীবন দিল নিঃস্বার্থ ভাবে, তার তো কোনো বাড়ি ঘর করার চিন্তা করলো না, অট্টালিকায় থাকার কথা চিন্তা করলো না, মিনিস্টার হওয়ার কথা চিন্তা করলো না, রাষ্ট্রপতি হওয়ার কথা চিন্তা করলো না, দাবি গাড়ি চালানোর কথা চিন্তা করলো না, বরং আজকে যে শীত, এইরকম শীতের মধ্যে সে এই পোকার কামড় খেয়ে, তখন কিন্তু মানুষ খাবারও ছিল না, মানুষ খাবারও দিত না, রাস্তায় গভীর, আমি একজন বীর প্রতীকের সামনে শ্রদ্ধা সহিত বলতেছি, তারা কিন্তু পাকিস্তানের মতো সুসংগঠিত, যেখানে আমাদের পরাজয়ের একটা নিশ্চিত, তাদের বিরুদ্ধে কিন্তু নেংটি পরে যুদ্ধ করা হয়েছে। এবং মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং যারা অংশগ্রহণ করেছে, তারা 90% সাধারণ লোক, নেংটি পরা সাধারণ না খাওয়া লোকগুলো। আজকেও 24-এ যারা শহীদ হয়েছে তাদের 95% যারা শহীদ হয়েছে দেখেন খুবই সাধারণ পরিবারের লোক তারা। আর আজকে যারা ক্ষমতায় আছেন উপদেষ্টা, তারা 99% আপার ক্লাসের লোক। ওইখানে যদি একটা লোকের উপদেষ্টা হিসেবে বানানো যেত, রংপুরের যে সাংবাদিকটা পায়ের জুতার কথা, যে মাটা কান্না করে, ছোট্ট একটা মেয়ে আছে, ওই মহিলা কিন্তু অত্যন্ত শিক্ষিত জ্ঞানী, তারা কিন্তু আপনার উপদেষ্টা আনেন নাই। আমি অনেক পক্ষতে বলছি, আপনি কিসের রাষ্ট্র সেবা করবেন? আপনি জাস্ট আমার ইমোশনকে ইউটিলাইজ করতেছেন। এই ইমোশনকে ইউটিলাইজ করলে শেখ হাসিনার আবার পুনরুদ্ধার হবে।
কারণ আপনাদের তার সাথে ভালো কিছু করেন নাই। এইখানে যারা শহীদ হয়েছে, শহীদ পরিবারের যারা জ্ঞানী, যারা দক্ষ, যারা সৎ, তাদের ইমোশন কাজে রাখতো। সেই ইমোশন দিয়ে আপনি রাষ্ট্র সেবা করতে পারতেন। আপনি কিন্তু তাদেরকে আনেন নাই। আপনি কিন্তু এই উপদেষ্টা পরিষদে তাদেরকে আনেন নাই, তাদের পরামর্শ নেন নাই। আমরা যতই চিনলেই বরং আমাদেরকে জেলে নিয়ে যান। এখানে আমরা সবাই ভুক্তভোগী লোক, রাষ্ট্রকে ভালোবাসি, দেশকে ভালোবাসি। কেন আমি ভারতের পাইবি করতে যাব? কেন পাকিস্তানের ওই কথা আমি বিশ্বাস করবো হারানো ভাই ফিরে পেয়েছি, এই কথা কেন আমরা প্রতিবাদ করলাম না? আমরা কেন প্রতিবাদ করলাম স্বাধীনতার 53 বছর পরে একজন সেনাবাহিনীর কে বিশৃঙ্খল ডিসিপ্লিন ব্রেক করে ঘুমন্ত অবস্থায় যে জাতির নেতৃত্ব দিয়েছে তার সমস্ত পরিবারকে হত্যা করলাম? এটা কিসের রেভলিউশন ছিল? তাদের কাছে অস্ত্র ছিল, শেখ জামালের বোর কাছে অস্ত্র ছিল, শেখ কামালের বোর কাছে অস্ত্র ছিল, সেই রাসেলের কাছে অস্ত্র ছিল। সেইটা শুনিয়ে আমরা আমাদের যে নতুন জেনারেশন তাদেরকে ম্যানিপুলেট করতেছি, তাদেরকে অন্যদিকে নিচ্ছে, একটা বিচ্ছিন্ন গ্রুপ সৃষ্টি করতেছি। একটা এই সুন্দর সোনার বাংলা যেখানে আমি বলি শেখ হাসিনার খালেদা যে মিল হয়ে যেতেছে, কোনো মারা যাওয়ার পরে কোনো আমাদের বৈষম্য থাকে না, আমরা সবাই এক হয়ে যাই, রাষ্ট্র বুকিয়ে যায়, আমাদের ইউনিটি আসে। সেই ইউনিটি ধ্বংস করার জন্য আজকের ছাত্রদের ইমোশনকে কেন্দ্র করে আপনি একটা ডিভাইডেশন করতেছেন। আপনি শেখ হাসিনাকে শাস্তি দেন, যদি আওয়ামী লীগ তাকে শাস্তি দেন, শাস্তি দেওয়ার পরে যদি তাদের মধ্য থেকে, যেহেতু স্বাধীনতা তাকে স্টপ করতে পারবেন না। পাকিস্তানে কিন্তু মুসলিম লীগ আছে, অনেকে গল্প করে মুসলিম লীগ এখন কিন্তু ক্ষমতায় মুসলিম লীগ। কারণ মহান মুক্তিযুদ্ধে যারা আছে তারা যদি সেই আদর্শকে ধারণ করে ফ্রেশ সৎ আদর্শভাবে রাষ্ট্রের অধিকারে মানুষের কথা বলে রাজনীতিতে বাধা কোথায়? সে বাধা তো কোথায় নাই। কিন্তু আপনি ফ্যাসিস্টের ব্লেম একটা স্বপ্নকে দিবেন, এটা হবে না তো। কিন্তু এখন যে সিচুয়েশনটা হচ্ছে, আসলে কোন দিকে আমরা যাচ্ছি? ইন্টারিম গভর্নমেন্ট যদি ওই সাংবাদিক ইলিয়াস সাহেবদের মতো লোককে সমর্থন দেয় তাইলে কিন্তু সবকিছু চলে যাবে, শেষে কোনো কিছু আপনি খুঁজে পাবেন না। কারণ আপনাকে মানে আপনি কি মেজর ডালিমের সাক্ষাৎকারটা নিয়েই কথা বলছেন? সাক্ষাৎকারে একটা খুনি, একটা ফাঁসির আসামি, আত্মস্বীকৃত খুনি, তাকে আপনি কিভাবে নিয়ে আসতে পারেন? এটাকে সেনাবাহিনী কখনো বলছে যে এটা একটা রেভলিউশন ছিল, আমরা সেনাবাহিনী আমরা কম্বাইন এই 24-এর মতো রেভলিউশন করে শেখ মুজিবের সমস্ত পরিবারকে আমরা হত্যা করেছি, যদি এটা করে থাকেন তাহলে ঠিক আছে। সেটা তো সেনাবাহিনী কখনো সে দায়িত্ব নেয় নাই। আর রেভলিউশন যদি উনি বলছে যে প্রতিপক্ষ, ওখানে কি কেউ যারা তাদেরকে মারছে, কেউ কি আহত হয়েছে, কেউ কি নিহত হয়েছে, কেউ কি তাদেরকে প্রতিরোধ করে তুলছিল? হ্যাঁ, কর্নেল জামিল গেছিল সুনার মাত্র, সে যে কেউ যেতে পারে, সে ওখানে মারা গেছে, কিন্তু তার আঘাতে কেউ মারা যায় নাই। আর ওই যে বললাম যে তারা রাতের অন্ধকারে ঘুমাচ্ছে, আপনি তাকে বন্দি করতে পারতেন। শেখ মুজিব বঙ্গবন্ধু যদি এতই রাষ্ট্রের জন্য জনগণের জন্য ছিল, ভেরি গুড, জনগণ কেউ তাকে চায় না, তাকে বন্দি করে তার বিচার করতেন। তার সাথে আওয়ামী লীগের যত নেতা আছে বিচার করতেন। বলে আপনি ৩রা নভেম্বর জাতীয় 4 নেতাকে আপনি জেলের ভিতরে হত্যা করলেন, এটার কি ব্যাখ্যা দিবেন? পৃথিবীর কোন ইতিহাস আছে? আমি একটা নাগরিক, আমি আপনার সামনে কথা বলতেছি, আমাকে ফাঁসি দিবেন, ভেরি গুড, আমি ফাঁসির মঞ্চ দেখে এসেছি, কিন্তু আমাকে কিন্তু জানাইতে হবে এই কারণে আপনার ফাঁসি হলো। আমি স্বীকার করি আর না করি, আপনি একটা আধুনিক রাষ্ট্র ঘোষণ করবেন, সেখানে অন্যায়ের বিচার আনতে পারবে না। সেই কারণে শেখ হাসিনাকে বিচার করতে হবে। কিন্তু দুঃখজনক সত্য, এখানে আমরা দুইজন লয়ার আছি। আমি আবারও হাসিনা সাহেবের শ্রদ্ধা সহিত বলি, কারণ আমি মুক্তিযুদ্ধকে মনে পড়া ধারণ করি। যেগুলো এফআইআর দেখবেন, এফআইআর কোনো এফআইআর হয় নাই, সবগুলোর বর্ণনা 500-600 ইন্ডিয়া মাত্র 6-7 লাইনে একই রকম কাট এন্ড পেস্ট করে দিয়েছে। এতে আপনি শাস্তি দিতে পারবেন? জাস্ট আমার কাছে মনে হচ্ছে আই ওয়াশিং করে ওই শেখ হাসিনাদেরকে আবার রিহেবিলিটেশনের চেষ্টা করা হচ্ছে। তো সবশেষে আবারও বলবো ধন্যবাদ। আজকে অনেকদিন পরে ব্যারিস্টার সারোয়ার স্যারের সাথে কথা বলার সুযোগ পেলাম, আর আবার এই প্রথম হাসিনুর রহমান বীর প্রতীক মহোদয়ের ওনার সাথে ছিলাম। তো এই দেশটাকে বুকে ধারণ করতে হবে। এই দেশের কাছে ভারতও কিছু না, পাকিস্তানে কিছু না। একটা ছেলে একটা কমেন্টস করছিল আমাকে, সেই কমেন্টসের উত্তর দিয়ে শেষ করবো। তাকে কমেন্টসের উত্তর দিলাম যে আমি লিখেছিলাম কি সারা বাংলায় কেরাও করে রাজাকারদের কবর দেয়। আজকে বলছে আপনি কিন্তু এই কথাগুলো বলছেন, বাকিটুকু এখন ভুলে গেছে, এই মুহূর্তে বলতে পারতেছি না। আমি তাকে বললাম যে আমার ধর্ম, কর্ম, জীবন, মৃত্যু সবকিছু বাংলাদেশ। আমার বাবা, ভাই, বুড়ো যদি কোনো সময় পাকিস্তান, বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের পক্ষে অবস্থান করে, আমি তাদের বিরুদ্ধে বলবো। আমি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি শেষ পর্যন্ত আমি যদি দেশের মানুষের জন্য, দেশের জন্য কিছুই যদি বলতে না পারি, বলে যেতে পারি, যদি কিছু না করতে পারি, এবং সেটা সৎভাবে। কারণ ওই মুক্তিযুদ্ধকে আমি ধারণ করি, ওই 24কে আমি ধারণ করি।
কারণ যে ছেলেটা মারা গেল সে কিন্তু কোনো স্বার্থের বিরোধী, আমাদের একটা শান্তি, সুন্দর, ডিসিপ্লিন একটা ভবিষ্যৎ দেওয়ার জন্য, সেই ভবিষ্যতে সেই দায়িত্ব আমাদের কারো না কারো ঘাড়ে নিতে হবে। সেটার নামে দেশপ্রেম। অনেক ধন্যবাদ হাসিনা আমাকে। অনেক